সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় যোগাযোগ এর প্রথম ক্লাসে আমরা শুরু থেকে মৌখিক যোগাযোগ পর্যন্ত আলোচনা করেছি। আজ দ্বিতীয় ক্লাস। প্রথমে আমরা দেখিনি আজকের পাঠ পরিচিতি। আজকে আমরা আলোচনা করব যোগাযোগের কার্যাবলী থেকে এ অধ্যায়ের শেষ পর্যন্ত। এবার আমরা দেখিনি আজকের শিখন ফল। আজকের ক্লাসে যা শিখব: 1. যোগাযোগের কার্যাবলী বিশ্লেষণ করতে পারব। 2. কার্যকর যোগাযোগের পথে প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করতে পারব। 3. ব্যবসায়িক যোগাযোগে আইসিটির বিভিন্ন মাধ্যম ব্যবহারের পদ্ধতি ও কৌশলগুলো ব্যাখ্যা করতে পারব। 4. ব্যবসায়িক যোগাযোগে আইসিটি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলো চিহ্নিত করতে পারব। এবার আমরা আসি আজকের প্রথম আলোচ্য বিষয়: যোগাযোগের কার্যাবলী, ফাংশনস অফ কমিউনিকেশন। আমরা জানি যোগাযোগ বর্তমান বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা প্রথম ক্লাসেও আমরা এটা উপলব্ধি করতে পেরেছি। এখানে 10টা পয়েন্ট হাইলাইট করা হয়েছে। 1 নম্বর পয়েন্ট, অবহিতকরণ। যোগাযোগের প্রাথমিক কাজই হলো অবহিতকরণ। 2. প্ররোচিত করা। এটা দুইভাবে হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তা দলীয় লক্ষ্য অর্জনে অধস্তনদের প্ররোচিত করেন। আবার অনেক সময় কখনো কখনো এমন হয় যে অধস্তন ঊর্ধ্বতনদের প্ররোচিত করার চেষ্টা করেন। 3. সমস্যার সমাধান। একটা সংগঠনে বিভিন্ন সমস্যা দেখা দেয় প্রতিনিয়ত। এই সমস্যাগুলো দ্রুত সমাধান করা প্রয়োজন। যোগাযোগ ভালো থাকলে সমস্যা দ্রুত অনুধাবন করা যায়। পর্যাপ্ত তথ্য দিয়ে সে সমস্যা দ্রুত সমাধানও করা যায়। 4. ভুল বোঝাবুঝির অবসান। প্রতিষ্ঠানে যদি সুন্দর সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা ক্রিয়াশীল থাকে, তা সেখানে ভুল বোঝাবুঝি থাকে না, বা ভুল বুঝি যদি থাকেও সেটা অবসান হয়ে যায়। 5. সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। প্রতিষ্ঠানে ব্যবস্থাপককে প্রতিনিয়তই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এটা ব্যবস্থাপকের একটা মৌলিক কাজ। এই সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে তথ্যের প্রয়োজন। যোগাযোগের মাধ্যমে তথ্য পাওয়া সহজ হয়। 6. শ্রম ব্যবস্থাপনা সম্পর্কে উন্নয়ন। আমরা জানি একটা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য শ্রমিকের সাথে ব্যবস্থাপনার সুসম্পর্ক অত্যন্ত প্রয়োজন। যোগাযোগের মাধ্যমে এই সুসম্পর্ক বিকশিত হয়। 7. বাহ্যিক পক্ষ সমূহের সাথে সম্পর্ক সৃষ্টি। শুধু অভ্যন্তরীণ পক্ষের সাথে যোগাযোগ করলে হবে না, বাহ্যিক বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ করতে হয়, যেমন ক্রেতা, সরবরাহকারী, সরকার ইত্যাদি। 8. বিভিন্ন বিভাগের কাজের মধ্যে সমন্বয়। আমরা জানি যে বৃহদাকার প্রতিষ্ঠানে অনেক বিভাগ থাকে, যেমন ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, বিজ্ঞাপন বিভাগ, শ্রমিক কর্মী বিভাগ ইত্যাদি। এখন এক বিভাগের কাজের সাথে যদি আরেক বিভাগ সমন্বয় না থাকে, তাহলে একটা সমস্যা সৃষ্টি হয়। যোগাযোগের মাধ্যমে এক বিভাগের সাথে আরেক বিভাগের যোগাযোগ হয় এবং এর মাধ্যমে সমন্বয় সৃষ্টি হয়। 9. কর্মসূচির বাস্তবায়ন। প্রতিষ্ঠান শীর্ষ ব্যবস্থাপনা অনেক কর্মসূচি নেয়, নীতি নেয়, কৌশল নেয়। এগুলো তারা অধস্তনদের মাধ্যমে বাস্তবায়ন করে। এই যে টপ ম্যানেজমেন্ট থেকে এই যে নিম্ন পর্যায়ে ইনফরমেশন পৌঁছাতে গেলে যোগাযোগের আশ্রয় নিতে হয়। 10. সুনাম প্রতিষ্ঠা। সুনাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একটি সম্পদ। এটি একদিনে অর্জিত হয় না। প্রতিষ্ঠান স্টেক হোল্ডারদের সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে, আস্থা অর্জনের মাধ্যমে সুনাম প্রতিষ্ঠা হয়। এটা ব্যবসার ক্ষেত্রে সহায়ক। সংক্ষেপে এই হচ্ছে যোগাযোগের কার্যাবলী। এবার আমরা আসি কার্যকর যোগাযোগের বাধা বা প্রতিবন্ধকতা সমূহ। কমিউনিকেশন ব্যারিয়ার্স ইন ইফেক্টিভ কমিউনিকেশন। আমরা জানি যোগাযোগে যেমন অনেক গুরুত্ব আছে, তেমনি বাধাও আছে। এর বাধাগুলোকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়েছে: সাংগঠনিক প্রতিবন্ধকতা, ব্যক্তিগত প্রতিবন্ধকতা, ভাষাগত প্রতিবন্ধকতা, অন্যান্য প্রতিবন্ধকতা। সাংগঠনিক প্রতিবন্ধকতা
অর্গানাইজেশনাল ব্যারিয়ার, সংগঠনের মধ্যে যে প্রতিবন্ধকতা দেখা দেয় সেটাই হচ্ছে সাংগঠনিক প্রতিবন্ধকতা। এক, নেতিবাচক সাংগঠনিক পরিবেশ। সংগঠনে যদি ইতিবাচক সাংগঠনিক পরিবেশ না থাকে, কাজ করতে সমস্যা হয়। যদি ম্যানেজমেন্ট যোগাযোগ পছন্দ না করে, তাহলে হয় কি শ্রমিক কর্মীরা ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করতে চায় না, এটা একটা সমস্যা। দুই, যোগাযোগ নীতিমালার অনুপস্থিতি। প্রতিষ্ঠানে বিশেষত বৃহদাকার প্রতিষ্ঠানে যোগাযোগ নীতিমালা থাকা প্রয়োজন। যোগাযোগ নীতিমালা থাকলে কে কার সাথে কীভাবে যোগাযোগ করবে তার একটা নির্দেশনা থাকে। এই নির্দেশনা না থাকলে সমস্যার সৃষ্টি হয়। তিন, সাংগঠনিক স্তরে আধিক্য। সাংগঠনিক স্তর বলতে টপ ম্যানেজমেন্ট থেকে একদম শ্রমিক কর্মী পর্যন্ত বিভিন্ন স্তর থাকে। এটা থাকবে, এটা স্বাভাবিক। এই স্তর যদি খুব বেশি থাকে, তাহলে হয় কি উপর থেকে নিচে তথ্য আসতে বা নিচের থেকে উপরে তথ্য যেতে সময় লাগে, অনেক সময় তথ্যের বিকৃতি ঘটে। এটা একটা সমস্যা। এবার আমরা আসি তথ্যের পরিশ্রুতি, 4 নম্বর পয়েন্ট। তথ্যের পরিশ্রুতি বলতে তথ্য গোপন করা বা তথ্য বিকৃত করাকে বোঝায়। অনেক সময় আছে ঊর্ধ্বতন কর্মকর্তা যখন রিপোর্ট দেন, তখন ঊর্ধ্বতন কর্মকর্তা যে রিপোর্টে খুশি হয় তেমনভাবে রিপোর্ট দেওয়ার চেষ্টা করেন। এতে কোনো তথ্য গোপন করেন, কোনো তথ্য বিকৃতি ঘটান। এই হচ্ছে সাংগঠনিক প্রতিবন্ধকতা। এবার আমরা আসি ব্যক্তিগত প্রতিবন্ধকতা, পার্সোনাল ব্যারিয়ার। একে 6 ভাগে ভাগ করা হয়েছে। এক, ব্যক্তিত্বের পার্থক্য। আমরা জানি প্রত্যেকটা ব্যক্তি আসলে আলাদা, যদি খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি। এটাই হচ্ছে ব্যক্তিত্বের পার্থক্য। এই পার্থক্যের কারণেই কোনো একটা বিষয়ে দেখা যাচ্ছে একজন একটা বিষয় নিয়ে আসলো, আরেকজন সেটা বিরোধিতা করলো। এই নিয়ে সমস্যার সৃষ্টি হয় যোগাযোগের ক্ষেত্রে। দুই, প্রত্যক্ষণগত পার্থক্য, পারসেপশনাল ডিফারেন্স। এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। যেমন প্রতিযোগীর সাথে সম্পর্ক রাখা দরকার নেই, কোনো কর্মকর্তা এমন মনে করছেন। পাশাপাশি আরেক কর্মকর্তা মনে করছেন যে প্রতিযোগীর সাথে যদি সম্পর্ক ভালো রাখি, প্রতিষ্ঠানের উন্নয়ন এটা কাজে লাগানো যায়। এই যে দুইজনের মধ্যে প্রত্যক্ষগত যে পার্থক্য, এর ফলে কার্যকর যোগাযোগের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়। তিন, ভীতি বা ভয়। অধস্তন যদি ঊর্ধ্বতনকে খুব বেশি ভয় পায়, তাহলে যোগাযোগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। একসাথে বসলেও সে আলোচনা প্রাণবন্ত হয় না। চার, পূর্ব ধারণার সাধারণ প্রয়োগ। অনেক সময় আছে সমাজে বা দেশে কোনো বিষয় সম্পর্কে একটা পূর্ব ধারণা থাকে যে এই পেশার মানুষ ভালো নয়, ওই পেশার মানুষ ভালো নয়। এভাবে যদি সবাইকে সরলীকরণ করা হয়, তাহলে হয় কি ওই সিদ্ধান্ত অনুযায়ী তখন ওই যোগাযোগ করার সমস্যা সৃষ্টি হয়ে যায়। 5, হ্যালো প্রভাব। হ্যালো প্রভাবটা হলো কোনো ব্যক্তির বা কর্মীর একটা বা দুটো বৈশিষ্ট্য বিবেচনা করে ওই ব্যক্তি সম্পর্কে ধারণা করা হয়। যেমন ঊর্ধ্বতন কর্মকর্তা দেখলেন যে একজন কর্মীর উপস্থিতি ভালো, তিনি ধরে নিলেন যার উপস্থিতি ভালো সে অন্য কাজেও সে মনোযোগী, ভালো, এরকম। এটা ঠিক আছে একদিক থেকে, কিন্তু সবসময় এটা সঠিক নাও হতে পারে, এটা একটা সমস্যা। 6, অমনোযোগ। যিনি তথ্য গ্রহণ করছেন তিনি যদি অমনোযোগী হন, তাহলে বিষয়টা আর সঠিক থাকে না তথ্য গ্রহণের, এটা একটা সমস্যা। এবার আমরা আসি ভাষাগত প্রতিবন্ধক, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আমরা জানি বিশ্বে বহু ভাষা আছে, বহুজাতিক কোম্পানিতে বহু ভাষাভাষী মানুষ একসাথে কাজ করেন। আবার একই ভাষার অনেক আঞ্চলিক ভাষাও আছে। সব মিলিয়ে একে অপরের সাথে যোগাযোগের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এবার সর্বশেষ হচ্ছে অন্যান্য প্রতিবন্ধকতা। আসলে অনেকগুলো প্রতিবন্ধকতাকে একসাথে এখানে আলোচনা করা হয়েছে। আদার ব্যারিয়ার্স। 1, তথ্য ভারাক্রান্ত অবস্থা। কোনো
কর্মকর্তাকে বা কর্মচারীকে যদি একই সাথে অনেক তথ্য দেওয়া হয়, তাহলে তার মধ্যে তথ্য ফারাক্রান্ত অবস্থার সৃষ্টি হয়। এটা একটা সমস্যা। 2, ত্রুটিপূর্ণ প্রকাশ। প্রেরক যে তথ্য প্রেরণ করেন, তিনি যদি প্রেরণ করতে ভুল করেন, তাহলে ভুলের উপর দিয়েই চলে। এর একটা সমস্যা। 3, পদমর্যাদা ও ক্ষমতাগত পার্থক্য। একটা প্রতিষ্ঠানে সবার পদমর্যাদা সমান নয়, ক্ষমতা সমান নয়। এর ফলে হয় কি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধস্তনের যুক্তিসঙ্গত মতামত গ্রহণ করতে চান না। এই গ্রহণ না করলে অধস্তনরা নিরুৎসাহিত হয়, তারা যুক্তিসঙ্গত পরামর্শ দেন না। এটা একটা সমস্যা, প্রতিবন্ধকতা। 4, পরিবর্তনের প্রতি নেতিবাচক মনোভাব। আমরা জানি ম্যান ইজ স্লেভ টু হ্যাবিট, মানুষ অভ্যাসের দাস। মানুষ প্রতিষ্ঠানের যে নিয়ম চালু হয় সেই নিয়ম কাজ করতে মানুষ অভ্যস্ত হয়ে যায়। নতুন পরিবর্তন আনতে চাইলে অনেকে বাধা দেয়, নেতিবাচক মনোভাব পোষণ করে। এটাও একটা সমস্যা। 5, শোরগোল বা নয়েজ। মৌখিক যোগাযোগের ক্ষেত্রে যদি শোরগোল একটা সমস্যা, যদি নয়েজ বেশি থাকে ফ্যাক্টরির মধ্যে বা ফ্যাক্টরির বাইরেও, এটা একটা সমস্যা সৃষ্টি হয়। সংক্ষেপে এই হচ্ছে যোগাযোগের প্রতিবন্ধকতা সমূহ। এবার আমরা আসি নেক্সট আলোচনায়, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও বিতরণ সংশ্লিষ্ট আধুনিক কম্পিউটারাইজড ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলে। তথ্য প্রযুক্তি ব্যবস্থার সম্প্রসারিত রূপ হল তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি। তাই আইসিটির সাথে একদিকে যেমন আইটি সংক্রান্ত যন্ত্রপাতি, যেমন কম্পিউটার, সফটওয়্যার, হার্ডওয়্যার ইত্যাদি উপকরণ সম্পৃক্ত, তেমনি যোগাযোগের জন্য মডেম, টেলিফোন, মোবাইল, কম্পিউটার নেটওয়ার্ক, রেডিও, টেলিভিশন ইত্যাদিও সম্পর্কযুক্ত। এই কারণে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও উপকরণাদির সমন্বিত রূপকেই তথ্য যোগাযোগ প্রযুক্তি নামে অভিহিত করা হয়। ব্যবসায় এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব পড়েনি। এবার আমরা আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তি বা ইলেকট্রনিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম, ভেরিয়াস মিডিয়া অফ আইসিটি অর ইলেকট্রনিক কমিউনিকেশন। আমরা চিত্রে দেখতে পাচ্ছি ইলেকট্রনিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম, মিডিয়া অফ ইলেকট্রনিক কমিউনিকেশন। এখানে 8টা 3 নির্দেশিত আছে। ইমেল, ইমেলের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক মেল। অত্যন্ত জনপ্রিয় বর্তমানে এটি। ইমেলের ক্ষেত্রে ইমেল আইডি প্রয়োজন। এটা প্রেরকেরও থাকতে হবে, প্রাপকেরও থাকতে হবে। এর মাধ্যমে খুব দ্রুত অল্প খরচে তথ্য প্রেরণ করা যায়। নেক্সট হচ্ছে ভয়েসমেল। ভয়েসমেল অনেকটা ইমেলের মতোই। ইমেল হচ্ছে লিখিত, ভয়েসমেল হচ্ছে মৌখিক। আজকাল অনেক প্রচারণার ক্ষেত্রে ভয়েসমেল ব্যবহার করা হয়, বা ব্যক্তিগত পর্যায়েও কাউকে ফোনে পাওয়া যাচ্ছে না, তাকে ভয়েস মেসেজ দেওয়া হলো। তার বিভিন্ন বার্থডে বা বিভিন্ন উৎসবে তাকে এমনি লিখিতভাবে উইশ না করে তাকে ওই যে ভয়েসের মাধ্যমে উইশ করা হয়। 3, টেলেক্স। অত্যন্ত পুরনো একটি যোগাযোগ ব্যবস্থা, একসময় খুব জনপ্রিয় ছিল। টেলেক্সের ক্ষেত্রে টেলিপ্রিন্টারের মাধ্যমে তথ্য প্রেরণ করা হতো। সেখানে হচ্ছে রিসিভার থাকতো, তথ্য ট্রান্সমিট করা হতো। এই প্রেরক এক প্রান্তের থেকে তথ্য পাঠাতেন, ট্রান্সমিট করতেন, ওই তথ্যই প্রাপকের রিসিভারে ওটা লিখিত হতো। একসময় এটা খুবই জনপ্রিয় ছিল, এখন এর ব্যবহার তেমন দেখা যায় না। এবার আমরা আসি টেলিকনফারেন্সিং। আমরা জানি টেলি মানে দূর, কনফারেন্স মানে আলাপ আলোচনা। দূরে থেকে যে আলাপ আলোচনা করা হয় সেটা টেলিকনফারেন্সিং। একে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অডিও কনফারেন্সিং, আর একটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। আমরা নাম শুনে বুঝতে পারছি অডিও যেটা শুধু কথা শোনা যায়, আর ভিডিও হচ্ছে কথাও দেখা যায়, কথাও শোনা যায়, ছবিও দেখা যায়। এবার হচ্ছে মাল্টিমিডিয়া।
এর বর্তমানে বহুল প্রচলিত শব্দ। যোগাযোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে সাউন্ড, অ্যানিমেশন, এই সমস্ত সব কিছু মিলিয়ে যে তথ্য তৈরি করা সেটা হচ্ছে মাল্টিমিডিয়া। তারপর ইন্টারনেট। বর্তমানে দুনিয়াটাই হচ্ছে এখন ইন্টারনেট নির্ভর। ইন্টারনেটের কারণেই বলা হচ্ছে যে গ্লোবাল ভিলেজ, বিশ্বটা একটা গ্রামে পরিণত হয়েছে, তার মানে খুব কাছে এসে গেছে। তারপর হচ্ছে বুলেটিন বোর্ড, এটা একটা নোটিশ বোর্ড। সর্বশেষ হচ্ছে ফ্যাক্স। ফ্যাক্সের ফুল ফর্ম হচ্ছে ফ্র্যাকশনাল এয়ার স্পেস জেরক্স। ফ্যাক্সও একসময় খুব জনপ্রিয় ছিল, এখনও ফ্যাক্স চালু আছে। ইমেল আসার পরে মূলত অনেক এই টেলেক্স, ফ্যাক্স এসব ব্যবহার কমে গেছে। এখন বলা যায় ইন্টারনেট ইমেলেরই জয় জয়কার। এই হচ্ছে ইলেকট্রনিক যোগাযোগের কৌশল সমূহ। এবার আমরা আলোচনা করব ইন্টারনেট নিয়ে। তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে ইন্টারনেট এক অভিনব আবিষ্কার। ইন্টারনেট বলতে একটি আন্তর্জাতিক কম্পিউটার নেটওয়ার্ককে বোঝায়, যা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক বাণিজ্যে ও ব্যক্তিগতভাবে ব্যবহৃত কম্পিউটার সঙ্গে সংযুক্ত করে। ইন্টারনেটের সর্বাধিক ব্যবহৃত অংশ হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW। এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীরা প্রয়োজনীয় সংবাদের খোঁজ নেয়, উপস্থাপন করে ও সংরক্ষণ করে। কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব ও মুঠোফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যায়, এজন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন। এই সংযোগ ব্রডব্যান্ড ও মুঠোফোন সার্ভিস অপারেটরের মাধ্যমে খুব সহজে পাওয়া যায়। মুঠোফোন ও খুদে বার্তা। হাতে বহনযোগ্য টেলিফোন সেট মোবাইল ফোন বা মুঠোফোন নামে ব্যাপকভাবে পরিচিত। ছোট্ট মোবাইল সেট দিয়ে খুব সহজে দেশে বিদেশে কথা বলা যায়। ইন্টারনেট সুবিধা যুক্ত হয় মুঠোফোন এখন মিনি কম্পিউটারে পরিণত হয়েছে। এখন মুঠোফোন যোগাযোগ, তথ্য সংগ্রহ, তথ্য প্রদান, ব্যাংকিং, শপিং, মার্কেটিং ইত্যাদি নানান কাজে ব্যবহৃত হচ্ছে। মুঠোফোনে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হলো খুদে বার্তা সেবা, শর্ট মেসেজ সার্ভিস, SMS। এক্ষেত্রে সংক্ষেপে বার্তা লিখে দেশে বিদেশে যে কোনো মুঠোফোনে পাঠানো যায়। এতে নামমাত্র ব্যয়, অতি দ্রুত যোগাযোগ করা যায়। তাই এইসব নানা সুবিধার কারণে মুঠোফোন ও খুদে বার্তা সেবা এখন খুবই জনপ্রিয়। এবার আমরা আসি ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধা, অ্যাডভান্টেজেস অফ ইউজ অফ ICT ইন বিজনেস। এর 8টা পয়েন্ট আছে। 1, তথ্যের দ্রুত প্রেরণ। এই ICTর কারণে, যোগাযোগ প্রযুক্তির কারণে তথ্য খুব দ্রুত প্রেরণ করা যায়, এটা একটা অনেক বড় সুবিধা। 2, অধিক পরিমাণে তথ্য প্রেরণ। এখানে একসাথে অনেক তথ্য প্রেরণ করা যায়, যেটা আগে অনেক সময় সমস্যা হতো। এখন একটা পুরো বই একটা মেলে পাঠিয়ে দেওয়া যায়, এরকম অনেক সহজ হয়ে গেছে এখন। 3, ব্যাপক প্রচার। এই প্রচার প্রচারণার ক্ষেত্রেও যোগাযোগ প্রযুক্তি অনেক সুবিধা সৃষ্টি করেছে। যদি ইমেল থাকে, শুধু ইমেলগুলো যেটা ইনফরমেশন পাঠানো হয় টু অ্যাড্রেসে লিখে সেন্ড করে দিলে তারা সবাই পেয়ে গেল। একবার সেটা সেভ করা থাকলে পরবর্তী যে কোনো নতুন তথ্য যদি পাঠানোর প্রয়োজন হয়, ওখানে এই ইমেলগুলো অ্যাড্রেস নিয়ে সেন্ড করে দিলে সেই তথ্যগুলো চলে যায়। এছাড়াও অনেকভাবে আসছে, যেমন টেলিভিশন, রেডিও, ফেসবুক, ইউটিউব, এরকম বিভিন্ন মাধ্যমে, মেসেঞ্জার, বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচার চালানো যায়। 4, যোগাযোগ ব্যয় হ্রাস। আজকাল যোগাযোগ ক্ষেত্রে ব্যয় অনেক কমে গেছে। আগে কোনো চিঠি পাঠাতে গেলে অনেক খরচ হতো, তারপর কুরিয়ারে পাঠাতে গেলেও খরচ হতো, ইমেলে খরচ নেই বললেই চলে। 5,
দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। এই যোগাযোগ প্রযুক্তির ডেভেলপমেন্টের ফলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়। যে কোনো সমস্যা সৃষ্টি হলে ইন্টারনেটের মাধ্যমে দ্রুত তথ্য সার্চ করা যায়, দেখা যায়, এরপর দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। 6, বিশ্বময় কার্যক্রম পরিচালনা। ইন্টারনেটের মাধ্যমে, যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বিশ্বময় কার্যক্রম পরিচালনা করা অনেক এখন সহজ হয়ে গেছে। 7, তথ্যের সহজ সংরক্ষণ। যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে তথ্যগুলো খুব সহজে আমরা সংরক্ষণ করতে পারি। আমাদের মোবাইলে সংরক্ষণ করতে পারি, কম্পিউটারে সংরক্ষণ করতে পারি, অনেকভাবে সংরক্ষণ করতে পারি। 8, দূরবর্তী গ্রাহকের সাথে যোগাযোগ। এই যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে দূরের গ্রাহকের সাথে আমরা কাছের গ্রাহকের মতোই খুব সহজে যোগাযোগ করতে পারি। এই হচ্ছে সুবিধা। এবার আমরা আসি অসুবিধাগুলো নিয়ে। ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউজ অফ আইসিটি ইন বিজনেস। এক, তথ্য বিনষ্টের সম্ভাবনা। এখানে একটা সমস্যা কি, তথ্য বিনষ্ট হতে পারে। আমরা যেমন দেখেছি তথ্য সংরক্ষণের সুবিধা, অসুবিধা কি, তথ্য বিনষ্ট হতে পারে। কেমন, ভাইরাসের আক্রমণ হতে পারে, বা যন্ত্র নষ্ট হতে পারে, যেমন কম্পিউটার হার্ড ডিস্ক নষ্ট হতে পারে, এরকম। সেক্ষেত্রে তথ্য অনেক সময় পুরোই নষ্ট হয়ে যায় বা আংশিক নষ্ট হয়, এটা একটা সমস্যা। 2, গোপনীয়তার অভাব। প্রতিষ্ঠানে গোপনীয়তার প্রয়োজন হয়। এই তথ্যগুলো যেখানে থাকে যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে, কম্পিউটারে থাকে, এই তথ্যগুলো যে কোনো সময় হ্যাকিং হতে পারে। হ্যাকার এসে তথ্য দূর থেকে এই কম্পিউটার থেকে নিয়ে নিতে পারে। আবার প্রতিষ্ঠানের থেকেও কেউ পেন ড্রাইভ দিয়ে বা অন্যভাবেও তথ্যগুলো খুব সহজেই নিয়ে যেতে পারে, যেটা আগে সম্ভব ছিল না। 3, প্রযুক্তির উপর নির্ভরতা। এখন প্রযুক্তির উপর অত্যন্ত নির্ভরতা এসে গেছে, যার ফলে মানবিক সৃজনশীলতা এগুলো এখন লোপ পাচ্ছে, এটা একটা সমস্যা। 4, আইনগত বৈধতার অভাব। এই যোগাযোগ মাধ্যমে যে তথ্যগুলো আসে, এগুলো আইনগত বৈধতা নেই, এটা একটা সমস্যা। 5, ব্যাপক বিনিয়োগ, হিউজ ইনভেস্টমেন্ট। আমরা এর আগেই সুবিধাতে দেখলাম 4 নম্বর পয়েন্টে যে যোগাযোগ ব্যয় হ্রাস। আবার এখানে দেখছি যে অসুবিধার মধ্যে দেখছি ব্যাপক বিনিয়োগ। তাহলে এই মানে মনে হচ্ছে যে এই তথ্যদের পরস্পর বিরোধী, কিন্তু আসলে যদি আমরা এর সমন্বয় করি, এভাবে করতে পারি, যোগাযোগের ক্ষেত্রে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা বেশি হয়। প্রথম এরা চালু করতে গেলে খরচ একটু বেশি হয়, একবার চালু করে গেলে তখন খরচ আর নেই বলে চলে, এমন একটা অবস্থা সৃষ্টি হয়। এবার হচ্ছে 6 নম্বর পয়েন্ট, সর্বশেষ পয়েন্ট, প্রযুক্তিগত অপচয়। আমরা জানি প্রযুক্তি দিন দিন চেঞ্জ হচ্ছে, খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। আজকে দেখা যাচ্ছে পুরনো প্রযুক্তিকে বিদায় দিতে হয়, এতেও অপচয় হয়। সংক্ষেপে এই হচ্ছে অসুবিধা। তো আমরা খুব সহজেই বুঝতে পারি যে সুবিধার তুলনায় অসুবিধা অত্যন্ত নগণ্য। তাই সবসময় আমরা বলতে পারি, উল্লিখিত অসুবিধার সময় থাকা সত্ত্বেও আমরা নির্দ্বিধায় বলতে পারি যে একবিংশ শতাব্দীতে আমাদের ব্যক্তিগত, সামাজিক, বাণিজ্যিক, শিল্প, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক অঙ্গনের প্রতিটি ক্ষেত্রে ইলেকট্রনিক যোগাযোগ এখন আমাদের সঙ্গে সাথী হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। তোমরা সব, আমাদের পরবর্তী ক্লাস হবে ক্লাস টেস্ট। ক্লাস টেস্ট যথারীতি একটা সৃজনশীল প্রশ্ন থাকবে 10 নম্বরের, আর 10টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 10 নম্বর, মোট 20 নম্বর। তোমরা সবাই অংশগ্রহণ করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।